হরিদেবপুর নৃত্যাঞ্জলি প্রেজেন্টস প্রেরণা এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি জ্ঞান মঞ্চে। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আমরা, অর্থাৎ ট্যুর স্টোরি। সেই অনুষ্ঠানের কয়েক ঝলক তুলে ধরবো আপনাদের সামনে, আর কথা বলবো অনুষ্ঠানের উদ্যোক্তাদের সঙ্গে, আর যারা পারফরমেন্স করছে তাদের সঙ্গেও কথা বলবো। চলুন সেই পারফরমেন্সের কয়েক ঝলক দেখাই। গোটা অনুষ্ঠান আপনারাও উপভোগ করুন ট্যুর স্টোরির মাধ্যমে। কি কি রয়েছে এই অনুষ্ঠানে? আচ্ছা, প্রেরণাতে হচ্ছে যেটা মানে আমাদের নতুন ইচ্ছা হচ্ছে যে যারা সমাজ থেকে প্রাপ্ত তাদেরকে নিয়ে যদি আমরা একটু আনন্দ করি এবং অন্যের উৎসাহটা যদি আমরা দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের প্রেরণার প্রথম মানে আমাদের স্কুলের লক্ষ্য আর কি। এবং আমরা চাইছি যে এইভাবে যাতে আরও কিছু সম্প্রদায় তারাও যেন ছুটে এসে যেন তারা সেই কাজগুলোকে দেখতে পায়। তারা হচ্ছে সমাজ থেকে আলাদা নয়, এটা আমার বোঝানোর সবচেয়ে বড় হচ্ছে কাজ। আপনাদের মাঝে মাঝে সংস্কৃতি অনুষ্ঠান হয়, এবার মানুষ কতটা এখনো সংস্কৃতি মুখর হয়েছে, মানে যে বাংলার সংস্কৃতি বা বাংলার কালচার, এটা এখনো কতটা ধারাবাহিকতা বজায় রয়েছে এখন? দেখুন, সেইভাবে অর্থে সংস্কৃতিটা কিন্তু প্রায় বিলুপ্ত প্রায়। এখন আধুনিক যেভাবে ছুটেছে তাতে কিন্তু ভারতীয় শাস্ত্রীয় যেটা আছে সেখান থেকে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে যাচ্ছি, এবং সেটাকে ধরে রাখার দায়িত্বটাই হচ্ছে আমাদের। আমরা যদি প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে পৌঁছাতে পারি যে এটা একটা পিওর মানে গুড়ি, সে তাহলেই কিন্তু সংস্কৃতি বজায় থাকে। আজ কারা কারা পারফর্ম করছেন? আচ্ছা, এবছর করছেন তো আমার স্টুডেন্টরা, তো স্কুলের স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা করছেন। তাছাড়া এবার স্পেশাল যারা করছে তারা হচ্ছে আপনার অ্যাসিড অ্যাটাক সার্ভাইভাররা, যারা সমাজ থেকে প্রাপ্ত, ওই যে তাদের নাম অনুসরণ করে প্রেরণা দিয়েছি যাতে অন্যদের কাছে ওরা একটা উৎসাহ হতে পারে। কথা বলে নেবো হরিদেবপুর নৃত্যাঞ্জলি স্টুডেন্টদের সঙ্গে। তো কতদিন শিখছো এখানে? আমি খুবই রিসেন্টলি ভর্তি হয়েছি। আমি দুর্গাপুরে থাকি। আমি কলকাতায় শিফট হওয়ার পর আগের বছর অক্টোবর মাস থেকে স্যারের কাছে শিখছি, কিন্তু এই কটা মাসেই স্যার আমাকে এত কনফিডেন্স দিয়েছেন যে আমি স্যারের সাথে স্টেজ শেয়ার করার আজকে অপরচুনিটি পেয়েছি। তো এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এটা কি ফার্স্ট প্রোগ্রাম? স্যারের সাথে ফার্স্ট প্রোগ্রাম। তোমার নাম? সোহিনী সামন্ত। তুমি কতদিন শিখছো? আমি 3-4 মাস শিখছি, কিন্তু স্যারই মানে বললো, কনফিডেন্স দেওয়াতেই আজ স্টেজ প্রোগ্রাম করতে পারছি এত তাড়াতাড়িতে। তোমার নাম? শুভশ্রী শ্রেষ্ঠা। আমি এখানে 2 বছর হয়েছে আমি শিখছি। আমার স্যারের সাথে এটা আমার প্রথম প্রোগ্রাম, খুব ভালো লাগছে এখানে। তোমার নাম? আমার নাম সাইশ্রী মজুমদার। আমি স্যারের কাছে 3 বছর ধরে শিখছি। এটা আমার সেকেন্ড প্রোগ্রাম আমি স্যারের এখানে করছি, আর অনেকগুলো নাচ করার সুযোগ পেয়ে আমি খুব খুশি হয়েছি। তোমরা সকলেই ওডিসি? হ্যাঁ, ওডিসি। তোমার নাম? সুনিতা দত্ত। আপনার নাম? কাকুলি দাস। সুনীতি কর্মকার। আজকে তোমরা পারফর্ম করছো, তো এই যে মানে ঘটে গেছে মানে সেটাই সব নয়, সেটাকে কিভাবে বাধা পেরিয়ে তোমরা আবার মূল স্রোতে ফিরলে? সেই গল্প তো অনেকটাই বড়। 2010 সালে আমার উপর অ্যাসিড অ্যাটাকটা হয়, তো সেখান থেকে প্রায় 5 থেকে 6 বছর লাগে ওভারকাম করতে। মানে শরীরের 21টা থেকে 22টা সার্জারি আছে, পায়ের যত চামড়া আছে সেগুলো কেটে সার্জারি হয় আমাদের। এইটা হওয়ার পরে খুব একটা বেরোতে পারতাম না। তারপর অপরাজিতা গাঙ্গুলি, যে আমাদের এনজিওটা চালায়, ওনার সাথে পরিচয় হওয়ার পরে আস্তে আস্তে আমরা ওই এনজিওর মাধ্যমে নিজেরা বিভিন্ন এই নাচ, তারপরে প্রোগ্রাম এগুলো করতে থাকি। আর একটু একটু করে নিজেদেরকে বার করার চেষ্টা করি। প্লাস আমাদের একটা অপরাজিতা গাঙ্গুলি আমাদের একটা হেল্প করে, ওনার কাছ থেকে হেল্প পেয়ে আমার একটা রেস্টুরেন্ট আছে। আমি আর আমার হাজব্যান্ড সেই রেস্টুরেন্টটা চালাই। এই 8 মাস হলো, আমার একটা ছোট্ট বেবিও আছে। তো সব মিলিয়ে চলছে আমার লাইফ। তো আগের থেকে অনেকটা বেটার আছি, ভালো আছি। মূল স্রোতে ফেরার চেষ্টা করছি, ইচ্ছা আছে আরও চেষ্টা করব সামনে এগিয়ে যাওয়ার জন্য। এই বাধা পেরোতে কতটা সময় লেগেছে, মানসিকভাবে কতটা স্ট্রং থাকতে হয়? বাধা পেরোতে অনেক টাইম লেগেছে, আর এখনো পর্যন্ত লাগছে। কেননা মানুষ, আমরা যে আগে যে ভালো ছিলাম এরকমই ছিলাম না, সেটাই মানুষ বোঝে না। আমাদেরকে তো দেখলেই মানে যে যার মুখে আসে, অনেকে বলে আবার অনেকে কিছু বলে না, এটাই চলছে আমাদের জীবনে। এবারে তোমার জীবনের গল্প। আমি সুনীতি কর্মকার, আমার বাড়ি সোদপুর, মানে পানিহাটি সোদপুর। আমার অ্যাক্সিডেন্ট হয় আমার 2010-এ। আমার উপর অ্যাটাক করে আমার হাজবেন্ড। 2টো ছেলে আছে আমার। তো
তো ছেলেদেরকে নিয়ে আমি বাবা মার বাড়িতেই থাকি, তখন থেকে আমার মানে জার্নিটা স্টার্ট। আজকের দিনে আমি অনেকটাই পেরিয়ে এসেছি, তবে সমাজ পাশে এসে দাঁড়ালে বোধহয় আমাদের এত লং টাইম লাগতো না বেরিয়ে আসতে। সমাজের থেকে আমাদের এক ঘরে আর এক পাশে করে দেয়, মানে আমরা একটা মানুষ বলে আমাদেরকে গণ্য করে না। আজকে যে স্যারের প্রোগ্রামে আসতে পেরেছি, তারপর অপরাজিতা দিন আমাদের সমাজের কাছে নিয়ে যাওয়া, তার একটা বড় হাত, মানে বড় একটা জায়গা যেখানে আমরা সমাজের কাছে এসে আমরা ওপেন ড্রেসে আমরা দাঁড়িয়ে আমরা পারফরমেন্স করতে পারছি বা করার চেষ্টা করছি, দাঁড়িয়ে আমাদের কথা, আমাদের কষ্ট, আমাদের জার্নির কথাটা বলতে পারছি। তার জন্য অনেক থ্যাংক ইউ বলবো, দিদিকে ধন্যবাদ বলবো, স্যারকে অনেক ধন্যবাদ বলবো। তা বেরিয়ে আসতে পেরেছি বললে ভুল হবে, এখনো অনেক পিছুটান রয়েছে, বেরিয়ে এখনো অনেকেই মানে এগিয়ে আসছে, কিন্তু অনেকেও পিছনে হাত ধরে টানার চেষ্টা করে। এই যে অ্যাসিড আর একটা এত হিংস্রতা কিসের জন্য? হিংস্র বলতে পারবো না, এখন হয়তো সৌন্দর্যটা ড্যামেজ। অ্যাকচুয়ালি অ্যাসিডে মরে যায় মানুষ খুবই কম, কেন আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি যতগুলো দেখেছি আর জানি, বেশিরভাগ চেষ্টা করে যে এদেরকে ঘৃণ্য করে দেবো, মানে সমাজের থেকে আলাদা করে দেবো। আমাদের তো স্বাচ্ছন্দ্যভাবে আমরা যেমন আমরা আগে চলতাম, সেই জিনিসটাকে আমাদের কেড়ে নেওয়া, স্বাধীনতা কেড়ে নেওয়া, আমার আইডেন্টি কেড়ে নেওয়া। কিন্তু একটা সন্তানের ওপর যেমন মায়ের কর্তব্য আছে, বাবারও তো কর্তব্য রয়েছে। হ্যাঁ, বাবার কর্তব্য হয়তো ছিল, কিন্তু আমার ছেলেরা আমার কাছেই থাকে। উনি আমার ছেলেদের এত বছর, আমার হাজবেন্ড বেঁচে ছিলেন, 2021-এ মারা গেছেন, কেসও আমার খারিজ হয়ে গেছে, কেসেরও কোনো আমার সুরাহা পাইনি। তো তার কোনোদিন আমার ছেলেদের কোনো দায়িত্ব নেয়নি, মানে আমার ওপর আক্রোশ ছিল একটা জিনিস আলাদা, কিন্তু আমার ছেলেদেরকেও কোনোদিনও দেখি। এই আক্রোশটা কি কারণে ছিল? আক্রোশটা ছিল উনি একজনের সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিলেন। তো আমার 14 বছর বয়সে বিয়ে হয়, তারপরে আমার ছোট ছেলে যখন হয়, মানে 2010-এ যখন আমি ওনাদের জানতে পারি, তখন উনি চাইছিলেন ওরা বয়স্ক মা আর ছেলেদেরকে নিয়ে আমি ঘরটা ঠিক রাখি, আমি কোথাও না যাই আর কিছু না বলি, ওটাই উনি বাইরে যা খুশি করুন। তোমারও কি তাই? কারণটা না, আমাকে একজন ভালোবাসতে না বলেছিলাম, ওর কারণে। আচ্ছা, তোমার? আমি তখন ক্লাস 9-এ পড়তাম, আমার তখন হয়নি। আমার পাড়ারই একটা ছেলে আমাকে প্রপোজ করে, তো সেটা রিজেক্ট করাতে আমার ফ্যামিলি থেকে তাকে মারধরও করেছিল, এমনকি আমাকে হুমকি দিয়েছিল রেপ করবে বা মেরে ফেলে দেবে। তো সেই ভয়ে আমরা একটা পুলিশে এফআইআর করি। এফআইআর করার পরে তাকে থানাতে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে ওই যে ধরে নিয়ে যায়, সেই রাগ থেকে যে সবার সামনে দিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তো তার 1 মাস পরেই আর কি আমার মুখে অ্যাসিডটা ছোড়ে। যে অ্যাসিড আক্রান্ত যারা আজকে পারফরমেন্স করছেন, তো তারা বললেন যে দিদি আমাদেরকে সমাজের মূল স্রোতে ফেরাতে অনেক সাহায্য করেছে। কিভাবে ফেরালেন? এই যে একটা প্রেমের প্রত্যাখ্যান হয়ে বা কোনো সাংসারিক অশান্তি, সেখান থেকে একটা অ্যাসিড ছোড়া, এই যে মেয়েদের উপর অত্যাচার, এখান থেকে সমাজের মূল স্রোত কতটা কঠিন তাদের নিয়ে কাজ করা? প্রচুর কঠিন, মানে কেউ না অ্যাকসেপ্টই করতে চায় না। কেউ হয়তো কোথাও একটা নিয়ে গেলাম, সেখানে বাবা এরকম একটা করে, ওদের তো খুব খারাপ লাগে। তো একটা জিনিস দেখেছিলাম, প্রথম যখন ওদের সাথে মিশে, ওদের একটা প্রবণতা ছিল দিদি একটু চাল ডাল জোগাড় করে দাও। তো এইটা দিয়ে তো মানে সর্বক্ষণ এবং পুরো লাইফটা চলে না। তখন আস্তে আস্তে ওরা যেটুকুন কাজ জানে সেইটা দিয়ে আমি বললাম যে তোরা একটু বিজনেস কর। যেমন ঝুমা অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার, যে দুটো চোখে দেখতে পারে, অপূর্ব সুন্দর রাখি বানায় এবং আচার তৈরি করে, মানে এগুলো বাড়ি থেকে বিক্রি করে। এবং বিভিন্নভাবে ইনারভিল ক্লাব, রোটারি ক্লাব, পুলিশ কমিশনার, আমাদের কমিশনার ম্যাম বিদিশা কালিতা, দেবযানী ঘোষ আমাদের অলোক ফাউন্ডেশনের প্রচুরভাবে হেল্প করেছে। ওদের সাথে হয়তো পরামর্শ এবং আলোচনা আমার রাত্রিবেলাই হয়, মানে রাত্রিবেলা লোকে তো শুয়ে পড়ে, ওরা জেগে থাকে, হয়তো মানে পেটের তাগিদে, হয়তো ভাবে পরদিন সকালবেলাটা কি খাবো, তখন একটু আলোচনা করি। আলোচনা করে মানে এইটা একটুখানি আরম্ভ করতে, যেমন এখন সুনীতি নতুনভাবে ওকে আমি শিখিয়েছি, বলেছি যে তুই না মশলা বানা, তো হোলসেল রেটে গিয়ে মার্কেট থেকে অপূর্ব মশলা তৈরি কর, মানে যে সেন্ট মশলার, জানি না ভগবান যদি চান বেদিক ভিলেজে অলমোস্ট কথাবার্তা হয়ে গেছে, মানে হোপ ফর দ্য বেস্ট, কারণ এরা তো কোনো জায়গায় চাকরি পায় না। সুনীতার 20% ভিশন, সেদিনকে বাসের তলায় যেতে যেতে বেঁচে গেছে, আবার ফোন করে বলেছে। তো ওদের সাথে নিয়মিত কথাবার্তা রাত্রিবেলা হয়, এক্সিকিউট করি কিছু কিছু প্ল্যান, যদি লেগে যায়, কারণ খিদের তাড়নাটা খুব বেশি। তুমি একজন মহিলা হিসাবে সমাজকে কি বার্তা দেবে? এই যে মানে হয়তো প্রেমে রিফিউজ করেছে বা সাংসারিক কোনো ঝামেলা, সেখান থেকে হঠাৎ করে অ্যাসিড করা হচ্ছে, এই যে একটা হিংস্রতা, সমাজ কোন দিকে বইছে? আসলে যেটা কথা, আজ যে শুধুমাত্র এরকম একটা হিংসার বলি হচ্ছে আমাদের মেয়েরা, তা কিন্তু নয়। বহু আগের
থেকে ইতিহাস ঘাটলে আমরা দেখি কোথাও না কোথাও আমাদের মেয়েরা এইভাবে আক্রান্ত হয়। বিশেষ করে তুমি যে কথাটা বললে যে প্রেমে ব্যর্থ হয়ে ছেলেদের একটা অদ্ভুত প্রতিশোধের ব্যাপার আছে, সেটি হচ্ছে মেয়েটির শারীরিক সৌন্দর্যটা আমরা নষ্ট করে দেবো। তো সেটা বরাবরই একটা হয়, এরকম একটা হওয়ার ব্যাপার হয়েই আসছে। তবে দেখো, হিংসা যেমন আছে, যাদের তুমি দেখতে পাবে আজকে তারা কিন্তু সকলে সারভাইভ করেছে। মানে এই যে অ্যাসিড আক্রান্ত হয়ে ওরা কিন্তু ঘরে বসে নেই, ওরা ভীষণ ভালো ভালো কাজ করছে এবং ওরা বুঝিয়ে দিচ্ছে যে তোমাদের যে আক্রমণ, সে আক্রমণে কিন্তু আমাদের খুব একটা ক্ষতি তোমরা করতে পারোনি। এটাই হচ্ছে স্পিরিট, এটাই আমাদের সমাজ মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া যে মেয়েরা হারে না, হারতে পারে না। জীবনে বিপর্যয় ঘটে যাওয়া মানেই কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়া নয়। অপরাজিতা গাঙ্গুলির হাত ধরে এমন অনেক অ্যাসিড আক্রান্ত মহিলারাই কিন্তু আজ পারফর্ম করলেন এই মঞ্চে। তারা তাদের জীবনের কথাও তুলে ধরলেন। মানুষ কতটা হিংস্র, আর আমাদের সমাজ, সেই সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেল। যারা অ্যাসিড ছোড়ে তারা ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে, আর যারা অ্যাসিড আক্রান্ত হয় তারা মুখ লুকায় কাপড়ে। এটাই বোধহয় আমাদের সমাজ। এই ধ্যান ধারণা, এই শিক্ষা সংস্কৃতি সবকিছুরই উন্মেষ ঘটুক, এটাই কাম্য। একটা সাংস্কৃতিক মঞ্চ থেকে এই বার্তাই কিন্তু তুলে ধরলেন অপরাজিতা গাঙ্গুলি থেকে সেই অ্যাসিড আক্রান্ত মহিলারা। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।